আসসালামু আলাইকুম। তথ্য বুঝে সিদ্ধান্ত নেই অধ্যায়ের ৪র্থ পর্বে সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা ২১৭ থেকে ২২৩ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব। যেখানে আজকের পর্বের মূল আলোচ্য বিষয় থাকবে হচ্ছে গড় সংক্রান্ত যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো আমরা কিভাবে এপ্লাই করতে পারি এই ব্যাপারটা আমরা জানব। গত মাসে মন্টু মামার দোকানের প্রতিদিনের লাভ টাকা এখানে দেওয়া আছে এবং পাশে দেওয়া আছে হচ্ছে গত মাসে বিন্দু মাসির দোকানের প্রতিদিনের লাভ এখানে দেওয়া আছে। এর আগে অনেকগুলো কথা এখানে বলা হয়েছে। তো ওই ব্যাপারগুলো আমি পড়ছি না। এখানে এই ২ টি ব্যাপার দেওয়া আছে। একক কাজের মধ্যে বলা হয়েছে যে, মন্টু মামার দোকান থেকে প্রাপ্ত উপাদ্যগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তো ঊর্ধ্বক্রম মানে কি? এই ব্যাপারটা আগে জানতে হবে। ঊর্ধ্বক্রম আর হচ্ছে মানের ক্রমানুসারে এই ব্যাপারটা হচ্ছে ছোট থেকে বড় ক্রমে সাজানো। অর্থাৎ আ আ মানগুলোকে বা উপাত্তগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজানো এটাই হচ্ছে ঊর্ধ্বক্রম বা মানের ক্রমানুসারে। আর যদি বলা হয় অর্ধক্রম, অর্ধক্রম বলতে বোঝায় হচ্ছে বড় থেকে ছোট ক্রমে সাজানো। অর্থাৎ যদি বলা হয় যে কোনো উপাত্তকে অর্ধক্রমে সাজানোর কথা বলা হয়, তাহলে ওই উপাত্তগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজালেই আসলে মানের অর্ধক্রমে সাজানো হয়ে যাবে। তো এখানে ১ম একক কাজের মধ্যে ক নাম্বারটার মধ্যে বলা হয়েছে যে, মন্টু মামার দোকান থেকে প্রাপ্ত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজাও। তো সেক্ষেত্রে আমরা এখানে এইভাবে সাজাইতে পারি। এখানে এই মানগুলোকে যদি আমরা সাজাই, সেক্ষেত্রে আমরা এখানে লিখলাম যে, মন্টু মামার দোকান থেকে প্রাপ্ত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রমে সাজানো মানে হচ্ছে ছোট থেকে বড়। তাহলে এখানে সবচাইতে ছোট সংখ্যা হচ্ছে ৫৬০। ৫৬০ আছে ২ টা। তারপর হচ্ছে ৬১৫ রয়েছে ৪ টা। এরপরে ৬৭০ এভাবে সর্বোচ্চ যে মানটা সেটা হচ্ছে কত? ৯২০। এভাবে আমরা মন্টু মামার দোকানের প্রাপ্ত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাইতে পারি। এরপর খ নাম্বারে যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে যে, বিন্দু মাসির দোকান থেকে প্রাপ্ত উপাত্তগুলোকে মানের অর্ধক্রমে সাজাও। অর্ধক্রম মানে কি? অর্ধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট ক্রমে সাজানো। তাহলে এখানে আমরা বিন্দু মাসির দোকান থেকে প্রাপ্ত উপাত্তগুলোকে মানের অর্ধক্রমে সাজিয়ে পাই লিখলাম এবং এখানে সর্বোচ্চ মান হচ্ছে ৮৭৫ এবং এইটা আছে প্রায় ১, ২, ৩, ৪ ৩ টা। এইটা আছে ৩ টা, তারপর হচ্ছে ৮২৫ আছে, তারপর হচ্ছে ৮৭০, এরপর হচ্ছে ৮৩০, তারপর হচ্ছে ৬৬০, এরপরে হচ্ছে কত? ৬২০ এবং ৫৫৫ দিয়ে এই উপাত্তগুলোর অর্ধক্রমে সাজানো হলো। এরপরে এখানে আবার গ নাম্বার বলা হয়েছে যে, নিজেদের সংগ্রহ করা উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজাও। তাহলে তোমরা যে উপাত্তগুলো নিয়ে কাজ করতেছো, ওই উপাত্তগুলোকে এখানে মানের ক্রমানুসারে সাজাইতে হবে। এটা তোমরা শ্রেণীতে শিক্ষক যেই উপাত্তগুলো দিয়ে তোমাদেরকে কাজ করতে বলা, ওইটাকে জাস্ট ক্রমানুসারে সাজাইলে এটা হয়ে যাবে। এরপর এখানে বলা হয়েছে যে, বিন্যস্ত করার পর এমন কোনো মান কি দেখতে পাচ্ছ যা সবচেয়ে বেশি সংখ্যক বা পাওয়া গেছে? তাহলে ওই মানগুলো বা ওই মান বা মানগুলো লিখে রাখো। সেক্ষেত্রে আমরা দেখি যে ৭২০ এখানে সর্বাধিকবার আছে। ৭২০ প্রায় ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ বার আছে। অর্থাৎ এখানে ৭২০ হচ্ছে সর্বাধিকবার পাই, তাহলে এখানে আমরা ৭২০ লিখতে পারি। আর বিন্দু মাসিকটার ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে, বিন্দু মাসির যে উপাত্তগুলো আছে এখানে ৭৩০ সর্বাধিকবার আছে। যেমন এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ বার। এখানেও ৭ বার আছে। অর্থাৎ ৭৩০ ও ৭ বার রয়েছে এখানে এবং ৭২০ ও কিন্তু এখানে ৭ বার রয়েছে। এই ব্যাপারটা থেকে কিন্তু আরো একটা জিনিস বের করা যায়, সেটা হচ্ছে প্রচুরক। আমি যদি বলি এই উপাত্তগুলোর মধ্যে প্রচুরক কত? তাহলে এখানে প্রচুরক হবে ৭২০। আবার যদি বলি যে এইখানে প্রচুরক কোনটা? এখানে হবে ৭২০, এখানে হবে ৭৩০। কারণ উপাত্তগুলোর মধ্যে যে সংখ্যাটা সর্বাধিকবার থাকে বা সর্বোচ্চ থাকে সেটাই হবে ওই উপাত্তগুলোর প্রচুরক। তো এখানে যেহেতু প্রচুরক আলোচনা না, এখানে হচ্ছে কোন সংখ্যাটা সর্বাধিকবার আছে সেটা হচ্ছে মন্টু মামার ক্ষেত্রে হচ্ছে ৭২০ আর বিন্দু মাসির ক্ষেত্রে হচ্ছে ৭৩০। এরপর ২১৮ পৃষ্ঠা থেকে আমরা জানতে পারি কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে এবং এর পরিমাপের মানগুলো কি, কি? তাহলে এখানে আমরা বলতে পারি যে, উপাত্তসমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। আর কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো ৩ টা। সেটা হচ্ছে গড়, তারপর হচ্ছে মধ্যক এবং হচ্ছে প্রচুরক। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে গাণিতিক গড় বা গড় নিয়ে। দেখো, গড় আমরা ৩ ভাবে নির্ণয় করতে পারি। একটা হচ্ছে সরাসরি গড়। সরাসরি গড় নির্ণয় করার সূত্র হচ্ছে x বার। এটাকে পড়তে হবে x বার। x বার সমান সমান হচ্ছে উপাত্তের সমষ্টি বাই উপাত্তের সংখ্যা। অর্থাৎ এখানে যদি অবিন্যস্ত উপাত্ত থাকে, সেক্ষেত্রে আমরা গড় নির্ণয় করব হচ্ছে উপাত্তের সমষ্টি বাই উপাত্তের সংখ্যা। আর এটা হচ্ছে এটার গাণিতিক রূপ। আর গাণিতিক গড়ের ক্ষেত্রে আমরা লিখব হচ্ছে x বার সমান সমান সামেশন অফ fi xi বাই n। এখানে fi হচ্ছে গণসংখ্যা, xi হচ্ছে শ্রেণীর মধ্যমান, n হচ্ছে মোট গণসংখ্যা। এইটা দিয়ে যে মান আসবে, এইটা দিয়েও কিন্তু সেম মানই আসবে। এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। এটার সূত্র হচ্ছে x বার সমান সমান a প্লাস সামেশন অফ fi ui বাই n ইন্টু এইচ। এখানে দেখো কোনটার কি নাম? এটা হচ্ছে সামেশন। সামেশন এটার মানে হচ্ছে সমষ্টি বা যোগফল। সামেশন এটা একটা গ্রিক শব্দ।
এটাকে সিগমা বলা হয়। এটা হচ্ছে ক্যাপিটাল লেটারের সিগমা, এটার স্মল লেটারের সিগমা হচ্ছে এমন। আর এখানে এই যে এফআই, এফআই মানে হচ্ছে গণসংখ্যা, এক্সআই মানে হচ্ছে মধ্যমান বা মধ্যবিন্দু। এটা বের করার সূত্র আছে, এটা বের করার সূত্র হচ্ছে শ্রেণীর ঊর্ধ্বমান যোগ শ্রেণীর নিম্নমান ভাগ 2। মনে করো 8 থেকে 10 একটা শ্রেণী, তো এইটার শ্রেণীর মধ্যমান কীভাবে নির্ণয় করতে হবে? এটা নির্ণয় করতে হবে 8 যোগ 10 ভাগ 2। সেক্ষেত্রে এখানে পাবো হচ্ছে আমরা 18, 18কে 2 দ্বারা ভাগ করলে হবে 9, অর্থাৎ এই শ্রেণীর মধ্যবিন্দু বা মধ্যমান হবে কত? 9। এরপর হচ্ছে n হচ্ছে মোট গণসংখ্যা, মোট গণসংখ্যাকে সামেশন অফ এফআই দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ সামেশন অফ এফআই বা এন, এটা হচ্ছে কি মোট গণসংখ্যা। এই হচ্ছে আনুমানিক গড় বা অনুমিত গড়, অর্থাৎ এটা আমরা অনুমান করেই মানটা নিব, এটা যখন আমরা অঙ্ক করব তখন দেখব। আর এই হচ্ছে শ্রেণীব্যক্তি বা শ্রেণী ব্যবধান। শ্রেণীব্যক্তি বা শ্রেণী ব্যবধান কীভাবে বের করতে হয় এই সম্পর্কে আলোচনা করেছি। আর ইউআই, এইখানে যে ইউআই আছে এটাকে বলা হয় দাব বিচ্যুতি। দাব বিচ্যুতি বের করার সূত্র আছে, এটা হচ্ছে শ্রেণীর মধ্যমান থেকে বিয়োগ করতে হবে আনুমানিক গড়। বিয়োগ করার পরে যদি আমরা শ্রেণীব্যক্তি দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা ইউআই বা ধাপ বিচ্যুতির মান পেয়ে যাব। শ্রেণীব্যক্তিটা মনে হয় ক্যামেরায় দেখা যায় না, এটাকে আবার বলে দিচ্ছি। এখানে এইচ হচ্ছে শ্রেণীব্যক্তি বা শ্রেণী ব্যবধান। এবার যদি আমরা বইয়ের সাথে এই সূত্রগুলোর পর্যালোচনা করি, এখানে দেখো, এখানে বলা হচ্ছে মনে করো মন্টু মামার দোকান থেকে নিতুর পাওয়া 30 দিনের উপাত্তগুলো যথাক্রমে x1 হচ্ছে 560, x2 হচ্ছে 615, x3 হচ্ছে 830, এভাবে x30 হচ্ছে 670। এই সবগুলোর যদি আমরা গড় বের করতে চাই তাহলে গত মাসে মন্টু মামার মোট লাভের এই সবগুলার যোগ করতে হবে, অর্থাৎ উপাত্তগুলো সমষ্টি করতে হবে। এরপর টোটাল কয়টা উপাত্ত ছিল? এখানে 30টা, এই 30 দ্বারা ভাগ করলে এই ব্যাপারটা পাওয়া যাবে। অর্থাৎ এখানে এই সবগুলোকে কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করে এখানে কয়টা উপাত্ত আছে আমরা যদি এখানে হিসেব করি তাহলে দেখব যে এখানে 30টা উপাত্ত রয়েছে। এই সবগুলোকে, মানে এই সবগুলো মানের যোগফলকে যদি আমরা 30 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 730.83 টাকা প্রায়। এটাই হচ্ছে মন্টু মামার পুরো মাসের আনুমানিক গড়। এই গড় যদি আমরা ছকের মাধ্যমে বের করতে চাই তাহলে এখানে দেখো, পরবর্তীতে আবার এখানে বলা হয়েছে যে বিন্দু মাসির দোকান থেকে নিতুর পাওয়া উপাত্তগুলোকে ছক 10.4 এর মাধ্যমে বিন্যস্ত করে দেখি তিনি গত মাসে গড়ে কত টাকা লাভ করেছেন। তাহলে এখানে দেখো, এই উপাত্তগুলোর মধ্যে সর্বনিম্ন হচ্ছে কত? সর্বনিম্ন হচ্ছে 555, আর সর্বোচ্চ হচ্ছে কত? সর্বোচ্চ হচ্ছে 875। তাহলে এখানে আমরা লাভের পরিমাণটা লিখছি, দিনগুলো লিখছি, আর এখানে এফআই এক্সআই। এখানে এই যে 555 তিনি কত দিন করছেন? 2 দিন। এই যে 555 দুইটা আছে, এই জন্য এখানে 2 হইছে। এরপরে যদি আমরা 620 দেখি, 620 একটা, দুইটা, তিনটা, চারটা, এই জন্য এখানে 4 হইছে। এরপরে 660 হচ্ছে এখানে 5টা, এই যে 1 2 3 4 5, এইভাবে এখানে সবগুলো উপাত্ত এই যে এখান পর্যন্ত লেখা হইছে। লেখার পরে এখানে এফআই বের করতে হইছে। এফআই কেন? এফআই কি? এফআই হচ্ছে গণসংখ্যা গুণ মধ্যবিন্দু, বা এখানে এই মধ্যবিন্দু তো নাই, মধ্যবিন্দু না থাকলে কি করতে হয়? শ্রেণীব্যক্তির যে মানগুলো আছে তখন ওইটাই হয় এক্সআই এর মান। তাহলে এইটার সাথে এটা গুণ করো, অর্থাৎ 555 সাথে যদি আমরা 2 গুণ করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 1110। আবার 620 এর সাথে যদি 4 গুণ করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 2480। এইভাবে গুণ করে সবগুলো মান বের করার পরে আমরা যদি এখান থেকে এই মানগুলোর সাথে মানগুলো এবং এই মানগুলো যদি যোগ করি সেক্ষেত্রে আমরা সামেশন অফ এফআই এক্সআই এর মান পাই হচ্ছে 21825। এটাকে আমরা যদি 30 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা কিন্তু গড় লাভটা পেয়ে যাই, অর্থাৎ এখানে বিন্দু মাসির গড় লাভ হচ্ছে 727.50 টাকা। 220 পৃষ্ঠার মধ্যে আরও কিছু অ্যাক্টিভিটিস রয়েছে। এখানে বলা হয়েছে যে নিতুর পাওয়া উপাত্তগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 555 এবং সবচেয়ে বড় সংখ্যা 875। এক্ষেত্রে উপাত্তের পরিসর কত হবে? উপাত্তের পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। তাহলে এখানে সর্বোচ্চ মান হচ্ছে 875 এবং সর্বনিম্ন মান হচ্ছে 555। এটার সাথে আমরা যোগ 1 করব। তাহলে আমরা যদি 875 থেকে 555 বিয়োগ করি সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে 320। 320 এর সাথে যদি 1 যোগ করি তাহলে এখানে পাই হচ্ছে আমরা 321। এবার আমাদেরকে বের করতে হবে শ্রেণী সংখ্যা। এর জন্য আমরা শ্রেণী ব্যবধান যদি 50 ধরে শ্রেণী সংখ্যা বের করতে চাই তাহলে এখানে 321কে ভাগ করতে হবে 50 দ্বারা। 321কে যদি আমরা 50 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে 6.42। তো আমরা জানি যে শ্রেণী সংখ্যা দশমিকে থাকলে পরবর্তী পূর্ণ সংখ্যায় নিতে হয়। আমরা এখানে পরবর্তী পূর্ণ সংখ্যা 7 নিয়ে নিব, অর্থাৎ এখানে শ্রেণী সংখ্যা হবে কত? 7। আর আমরা যখন শ্রেণী করব, মানে বক্স করব, সেক্ষেত্রে আমরা কি করব? আরও 2টা ঘর বাড়তি করে নিব। একটা হচ্ছে হেডিং এর জন্য আর একটা হচ্ছে মোট লেখার জন্য। এটা হচ্ছে কোনো একটি শ্রেণী লিখে শ্রেণীর উচ্চ সীমা ও নিম্ন সীমা লেখা। তাহলে আমরা এই শ্রেণীটাই লিখি। এখানে যদি আমরা লিখি যে 555 থেকে
875 একটা শ্রেণী আমরা লিখলাম। এখন এই শ্রেণীর উচ্চ সীমা কোনটা? অবশ্যই এটা। তাহলে এখানে উচ্চ সীমার জায়গায় আমরা লিখব হচ্ছে 875 আর নিম্ন সীমার জায়গায় লিখব হচ্ছে আমরা 555। এখন এই শ্রেণীর যদি আমরা শ্রেণীর মধ্যমান বের করতে চাই, তাহলে শ্রেণীর মধ্যমানের সূত্র হচ্ছে শ্রেণীর নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ভাগ 2। তাহলে এখানে নিম্ন সীমা কত? 555, এটার সাথে যোগ করব হচ্ছে আমরা 875, এটাকে ভাগ করব হচ্ছে আমরা 2 দ্বারা। তাহলে এই 2টাকে যদি আমরা যোগ করি, যোগ করলে এখানে পাবো হচ্ছে আমরা 1430 পাবো। এটাকে 2 দ্বারা ভাগ করলে এখানে পাবো হচ্ছে আমরা 715। অর্থাৎ এখানে এই 2টা শ্রেণী মানে এই শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে 715। দেখো এখানে আমরা শ্রেণী ব্যবধান 50 ধরে আমরা শ্রেণী সংখ্যা পাইছি হচ্ছে কয়টা? 60টা। তো এখানে আমরা কি করব? এখানে 60টার জায়গায় আমরা 9টা শ্রেণী নিব, মানে রোতে আমরা 9টা রো অঙ্কন করব। যেমন এখানে দেখো 1টা 2টা 3টা, তারপর হচ্ছে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। এখানে একটা হচ্ছে হেডিং এর জন্য, একটা হচ্ছে মোট লেখার জন্য আর কি। তো এখানে দেখো 550 থেকে 600 এর মধ্যে টেলি চিহ্নটা লাগে না। এই যে সূত্র দিয়েছে সামেশন অফ fi xi বাই n, এটার জন্য এই সারণীটা করা। তো এখানে টেলি চিহ্ন আর লাগবে না। এখানে 550 থেকে 600 এর মধ্যে সংখ্যা রয়েছে 2টা। আমরা যদি এখানে একটু খেয়াল করি, এই যে এখানে 560 আছে 2টা, অর্থাৎ এটা 550 থেকে 600 এর মধ্যে। তাহলে এখানে এরকম অঙ্ক আছে 2টা। তারপর হচ্ছে 601 থেকে 650 এরকম সংখ্যা আছে কয়টা? 4টা। 601 থেকে 650, এই যে এখানে 4টা অঙ্ক আছে। এই 4টা এখানে লেখা হয়েছে। এরপরে ক্রমান্বয়ে এখানে 5টা 7টা 5টা, তারপর হচ্ছে 4টা, এরপর 3টা, এইভাবে টোটাল আমরা যদি এই সবগুলোকে যোগ করি সেক্ষেত্রে আমরা এখানে পাই হচ্ছে 30। এটা হচ্ছে কোনটা? মন্টু মামার দোকান থেকে প্রাপ্ত যে উপাত্তগুলো, এই উপাত্তগুলোর আঙ্গিকে এটা করা। এরপরে এখানে শ্রেণীর মধ্যমান কিভাবে বের করতে হবে? 550-এর সাথে 600 যোগ করতে হবে। যোগ করে 2 দ্বারা ভাগ করলে এখানে পাবো হচ্ছে 575। এরপরে যেটা করতে হবে, এই দুইটাকে কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করলে এখানে 1150 পাই। এই দুইটাকে গুণ করলে 2500। এইভাবে এই সবগুলাকে গুণ করে এই মানগুলো, এরপরে এখানে এই সবগুলোকে যদি আমরা যোগ করি, এখানে এই প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলোকে যোগ করলে আমরা এখানে পাবো হচ্ছে 21900। এটাই হচ্ছে সামেশন fi xi এর মান। এবার যদি এই সম্পূর্ণ মানটাকে যদি আমরা এই n মানে 30 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 730 টাকা। কিছু দলগত কাজ দেওয়া আছে এখানে, ক খ গ তোমাদের যে তোমরা যে উপাত্তগুলো নিয়েছো এই উপাত্তগুলোর ভিত্তিতে। আর এখানে আরেকটা কাজ দেওয়া আছে, সেটা হচ্ছে ছক 10.4 ও ছক 10.5 এর ক্ষেত্রে ক্যালকুলেটরের ব্যবহার তোমাদের কিভাবে সাহায্য করেছে লেখো। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে ক্যালকুলেটর আমাদের সঠিক হিসেব পেতে এবং দ্রুত সময়ে সমাধান করতে সাহায্য করেছে। এখন আমরা যদি এই যে গড় নির্ণয় করছি, যে পদ্ধতিটা রয়েছে গাণিতিক গড়ের যে পদ্ধতিটা রয়েছে, এটা কে যদি আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে বের করতে চাই, তাহলে এখানে আমরা লিখব আমাদের যে ব্যাপারগুলো প্রয়োজন হবে সেটা হচ্ছে শ্রেণী ব্যক্তি, গণসংখ্যা, তারপর হচ্ছে শ্রেণীর মধ্যমান, এবং সূত্রের মধ্যে আমাদের লাগবে হচ্ছে ইউআই মানে ধাপ বিচ্যুতি লাগবে, এবং এফআই। তাহলে শ্রেণীব্যক্তি মানে লাভের পরিমাণ তো এখানে দেওয়াই আছে, দিন সংখ্যা বা গণসংখ্যা এখানে দেওয়া আছে, এবং টোটাল দিন হচ্ছে 30 দিন। আর এখানে আমরা শ্রেণীর মধ্যবিন্দু বের করে নিব, অর্থাৎ এই দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে এখানে পাই হচ্ছে আমরা 575, এরপরে 625, এরপরে 675, এভাবে আমরা মানগুলো পাই। আর এখানে আমাদেরকে ধাপ বিচ্যুতি বের করে নিতে হবে আর এফআই ইউআই বের করে নিতে হবে। এখন ধাপ বিচ্যুতির মধ্যে আমাদের এখানে দেখো এ লাগবে। এখন এ কি? এই হচ্ছে অনুমিত গড় বা আনুমানিক গড়। তো এখানে এইটার মধ্যে আমরা অনুমান করে ধরে নিব যে এখানে যে কোনো একটা মানকে আমরা ধরে নিব অনুমিত গড় শ্রেণীর মধ্যমানের মধ্যে। তো এটা আমরা ধরার জন্য খেয়াল রাখবো যে এখানে গণসংখ্যা বা এখানে যেহেতু দিন সংখ্যা, তো দিনের মধ্যে সবচাইতে বেশি হচ্ছে কত? 7। তাহলে এইখানের এইটার মধ্যে আমরা আসলে ধরে নিব, অর্থাৎ গণসংখ্যাটা যেখানে বেশি থাকবে ওই শ্রেণীর মধ্যে আসলে আমরা শ্রেণীর মধ্যমানটাকে অনুমিত গড় হিসেবে ধরে নিব। তো এখানে আমরা যদি এই যেটাকে ধরে নিছি, এটা হবে 0, এটার উপরে হবে -1 -2 -3, আর নিচে হবে 1 2 3। এটা আমরা ক্যালকুলেট করেও কিন্তু এই মানটা পাবো। ক্যালকুলেট না করে আমরা যদি এই হিসেবটা করি আর কি, এখানে এই যে xi কত? এখানে xi হচ্ছে 575। এরপর হচ্ছে মাইনাস এ মানে হচ্ছে কত? 725, মানে 575কে 725 575 থেকে 725 বিয়োগ করতে হবে। বিয়োগ করার পরে এখানে শ্রেণীব্যক্তি কত ছিল? 50 ছিল। এস এর মান ছিল হচ্ছে 50। শ্রেণী ব্যবধান 50 ধরে আমরা এই কাজটা করছি। তাহলে এখানে এই বিয়োগ করার পরে যদি আমরা 50 দ্বারা ভাগ করি, এখানে আসবে -3। আবার এইটার ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, 625 থেকে বিয়োগ করতে হবে 725। এরপরে 50 দ্বারা ভাগ করলে এখানে পাবো হচ্ছে -2, এরপরে -1, এরপরে এখানে পাবো 0, এরপরে
1 2 3 এভাবে পাবো। আর যদি ক্যালকুলেট না করো আমরা সরাসরি লিখতে পারি। এখানে যেখানে অনুমিত গড় ধরছি ওইটা বরাবর 0 দিব, উপরে -1 -2 -3 নিচে 1 2 3 এভাবে হিসাব করে নিব। এবার এইখানে কি করতে হবে, fi ui মানে fi এর মান কোনটা, এইটা, এই 2 এর সাথে গুণ করবে ui, ui এর মান কোনটা, এটা -3, তাইলে এখানে 2 গুণ -3 হবে কত, -6, এখানে 4 গুণ -2 হবে -8, এখানে 5 গুণ -1 কত হবে, -5, আর সাথে সাথে 0 গুণ করলে 0, এভাবে এই 5 এর সাথে 1 গুণ করলে 5, 4 এর সাথে 2 গুণ করলে 8, 3 এর সাথে 3 গুণ করলে 9, এই মানগুলো আবার সবগুলোকে কি করব আমরা, যোগ করব। যোগ করলে এখানে দেখা যায় যে আমরা 3 পাইতেছি। এটাই হচ্ছে সামেশন অফ fi ui এর মান। এবার আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে x বার সমান a প্লাস সামেশন অফ fi ui বাই n ইন্টু h। এই মান সূত্রের মধ্যে যদি আমরা মানগুলো বসাই ক্যালকুলেট করি, সেক্ষেত্রে এখানে আমরা পাবো হচ্ছে কত, 730। এটা কিন্তু আমরা যখন এই সূত্রটা সামেশন অফ fi xi বাই n এই সূত্রটা দিয়েও কিন্তু আমরা এই মানটাই পেয়েছি। তাহলে দেখা যায় যে এই দুইটা সূত্রের ক্ষেত্রেই কিন্তু সেম মান পাওয়া যায়। এরপর এখানে দলগত কাজে বলা হয়েছে যে প্রত্যেক দল নিজেদের শ্রেণীবিন্যস্ত উপাত্তগুলো ব্যবহার করে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। অর্থাৎ তোমরা যেই উপাত্তগুলো নিয়ে কাজ করতেছো, এই উপাত্তগুলোকে এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করে দেখাইতে বলা হয়েছে। এরপর বলা হয়েছে যে কোন পদ্ধতিতে গড় নির্ণয় করা সহজ এবং বেশি নির্ভরযোগ্য ব্যাখ্যা করে নিজ নিজ খাতায় লেখো। অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা বেশি সহজ নাকি গাণিতিক পদ্ধতিতে গড় নির্ণয় করা বেশি সহজ, এইটা ব্যাখ্যা করে নিজ নিজ খাতায় লিখতে বলছে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে xi ও fi এর মান বড় হলে fi xi নির্ণয় করা ও এদের যোগফল হিসেব করা জটিল ও সময় সাপেক্ষ। কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে এসব সমস্যার সম্মুখীন হওয়ার প্রয়োজন পড়ে না। সুতরাং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা অধিক গ্রহণযোগ্য বা সহজ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে আমরা মদ্যক নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।